সরকারি দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখতে চাই গুতেরেসের 4 দিনের সদ্য সমাপ্ত সফরের আসলে প্রভাব কিংবা তাৎপর্য কি? প্রভাবটা তো আপনি এখন সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পারবেন। উনি যখন অ্যান্টনিও গুতেরেস যখন প্রধান উপদেষ্টার সাথে কক্সবাজার যান এবং সেখানে 1 লাখ রোহিঙ্গা শরণার্থীদের সাথে তারা দুজন ইফতার করেন, সেখানে তাদের দুজনের যে ভাষণ এবং তার যে আপনার আউটকাম এবং যে অডিয়েন্স শরণার্থীদের যে করতালি এবং যে চিৎকার, সেটা দেখলেই বোঝা যায় এই সফরের মর্যাদাটা মানে অবস্থাটা কি। সো আমার মনে হয় এখানে আমার কোনো এক্সট্রাভাবে কোনো কিছু বলার কিছু নাই, কিন্তু এটা ঠিক যে এটা মানে অ্যান্টনিও গুতেরেস যখন চিফ অ্যাডভাইজারের সাথে কল অন করলেন ওনার অফিসে যেদিন কক্সবাজার যান, তখন কিন্তু উনি বলেছেন যে ইউনাইটেড নেশনস কিন্তু সকল ধরনের সাহায্য বাংলাদেশকে করার জন্য তৈরি এবং এই রিফর্ম এজেন্ডা যেগুলো আছে এগুলো বাস্তবায়ন করার জন্য ইউএন সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে। সো এটা একটা বড় এন্ডোর্সমেন্ট আমি বলবো, এবং এই এন্ডোর্সমেন্ট তো শুরু হয়েছে শুধু এখন না, এন্ডোর্সমেন্ট শুরু হয়েছে যখন প্রধান উপদেষ্টা ওনার দায়িত্ব নেন এবং আমরা যখন সর্বপ্রথম উনি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে যান, তখনও আমরা যেই ওয়েলকামটা পাই সেটা কিন্তু মানে অত্যন্ত অভাবনীয় একটা ব্যাপার ছিল, যে মানে কি পরিমাণ বিভিন্ন দেশের দেশের প্রধান ওনাকে দেখে মানে ওনার সাথে হয়তো কোনো স্কেজুয়াল মিটিং নেই, ওনাকে দেখে থমকে দাঁড়াচ্ছে এবং হ্যান্ডশেক করছে এবং কংগ্রাচুলেশনস জানাচ্ছে। সেটারই একটা বড় জায়গা হলো এই লাস্ট শুক্রবারটা। এবং সেখানে অ্যান্টনিও গুতেরেস কিন্তু বললেন যে আমার ইচ্ছা এই রোহিঙ্গা জনগোষ্ঠীকে অ্যাড্রেস করে যে আমার ইচ্ছা আমি আপনাদের সাথে ইফতার করব নেক্সট টাইম, কিন্তু সেটা হবে মিয়ানমারে। এবং প্রধান উপদেষ্টাও বললেন যে আমরা চেষ্টা চালিয়ে যাব যে যাতে নেক্সট রোজার ঈদ যাতে আপনারা আপনাদের পৈতৃক ভিটায় করতে পারেন। সো এটার আমি বলবো এটার একটা বিশাল রকমের ইম্প্যাক্ট তো আছেই, এবং সেই সাথে আমরা প্রথম দেখলাম একটি মুসলিম রাজ্যের নেতা একটি শরণার্থী জনগোষ্ঠীকে অ্যাড্রেস করছেন তাদের কাছাকাছি একটি ভাষায়। আপনি দেখলেন যে প্রধান উপদেষ্টা চাটগাঁয় ভাষায় কিন্তু কথা বলে তাদেরকে অ্যাড্রেস করলো, যেটা রোহিঙ্গা ভাষার সাথে খুব মিল আছে। সো এটা একটা মানে খুব আমি বলবো যে খুব মানে বড় একটা জিনিস শুধু না, মানে এটা বাংলাদেশের জন্য বাংলাদেশের ইতিহাসে এমন নজির আছে কিনা সেটা আমি জানি না, আমার পড়া মতে নাই। সো এটার একটা বড় আউটকাম হবে, এবং ইউএন যেখানে তাদের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দিয়ে কিন্তু অলরেডি এই জুলাই মাসের যে ম্যাসাকারটা এটাকে একটা আপনার এটার বিভিন্ন ধরনের দিক বের করে এবং এটার সাথে যারা জড়িত ছিল সেটাকে অ্যাড্রেস করে কিন্তু এটাকে একটা বড় এন্ডোর্সমেন্ট দিয়েছে যে জুলাই গণহত্যা যে হয়েছে। সো এখানে তো ইউএনের একটা বড় ভূমিকা আছে এই সময়টুকুতে। সো এটার একটা আমি মনে করি যে এটা একটা বিশাল রকমের একটা অ্যাচিভমেন্ট ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে। গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যদি চীনের সমর্থন কিংবা সহযোগিতার কথা আমরা যদি জানতে চাই, সেই জায়গা থেকে বাংলাদেশ চীন সম্পর্ক উন্নয়নের প্রধান উপদেষ্টার 4 দিনের চীন সফর কতটুকু গুরুত্ব বহন করবে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন চীন কিন্তু চীনের যে রাইজ এটা তো পৃথিবীতে বিভিন্ন মানে আলোচনার একটা বিষয়, চীন কোথা থেকে কোথায় এগিয়ে আসলো, এবং চীন যেখানে যেখানে চীনের যেমন কিছু জিনিস আছে ইনফ্রাস্ট্রাকচারের সাথে তো বাংলাদেশ চায়নার একটা পার্টনারশিপ আছেই, যেটা বহু যাবত হচ্ছে। এবং এছাড়া আমরা সরকার যেটা চাচ্ছে যে এই যে ম্যানুফ্যাকচারিং বিপ্লব যেটা চীন ঘটায় এইটার থেকে কিছু শেখা যায় কিনা, বাংলাদেশে এই জায়গাটা হতে পারে কিনা। বিভিন্ন টেকনোলজিক্যাল ক্ষেত্রে কিন্তু চায়না এখন বহুত রকমের আগায়। সো আমাদের জায়গা হচ্ছে যে একটি দেশ একটি মানে অভ্যুত্থান পরবর্তী একটি দেশ হিসাবে যেখানে সকল রকমের আপনার পসিবিলিটিস হতে পারে, সকল রকমের সুযোগ সুবিধা আমরা মানে সামনের দিকে এগিয়ে যেতে পারে। সো সেইখানে চায়নার থেকে আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে চায়নার থেকে আমাদের বহু কিছু শেখার আছে। সো এই শিক্ষা এই কোলাবোরেশনটা যাতে জারি থাকে আরও মজুদ হবে। আর আমাদের এই প্রথম বাংলাদেশে একজন নোবেল লরিয়েট যিনি হেড অফ স্টেট হয়েছেন, এবং শুধু নোবেল লরিয়েট না, একটা গ্লোবাল পার্সোনা। সো ওনাকে ফুল ইউটিলাইজ করে আমরা যদি চায়নার সাথে একটা কোলাবোরেশনে যেতে পারি, তাহলে তো এটা বাংলাদেশের জন্য বাংলাদেশকে আরও বহুত দূর সামনে এগিয়ে নিয়ে যাবে।